এই কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে ইলিয়াস ভাই পিনাকি দাদা অনেক ভিডিও বানিয়ে ইনকাম করেছেন। আমি সেই মাঠের ক্ষুদ্র একজন কর্মী যে আপনাদের এই ফুটেজগুলো তৈরি করার জন্য একজন প্রত্যক্ষ লড়াইয়ে অংশগ্রহণকারী। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দেখাবো পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। এই কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে ইলিয়াস ভাই পিনাকি দাদা অনেক ভিডিও বানিয়ে ইনকাম করেছেন। আমি সেই মাঠের ক্ষুদ্র একজন কর্মী যে আপনাদের এই ফুটেজগুলো তৈরি করার জন্য একজন প্রত্যক্ষ লড়াইয়ে অংশগ্রহণকারী। পিনাকি দাদা অনেক ভিডিও বানাতে পারেন ভারতের আগ্রাসন বিরোধী, কিন্তু সেই ভিডিওর মূল ক্যারেক্টার আমি ছিলাম। হ্যাঁ, এবং এটা করতে গিয়ে আমি নিপীড়িত হয়েছি। আপনি নিপীড়িত হননি? 18 আন্দোলন করতে গিয়ে আমি নিপীড়িত হয়েছি, গুম হয়েছি। আপনি হননি নিপীড়িত? আপনার এবং আমার মধ্যে পার্থক্য আছে। আমি যখন গুম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তখন আমাকে দেশ ছেড়ে পালানোর কথা বলা হয়েছিল। আমি পালাইনি, আমি দেশ ছেড়ে যাইনি। পরপর 3 বার গুম হয়েছি, কখনোই মনে হয়নি দেশ ছেড়ে চলে যাব। পিনাকি দাদা, আপনি একটু আতঙ্ক তৈরি হয়েছে আপনার সেই কালো জ্বরের ওষুধ নিয়ে নাড়াচাড়া দিছে প্রশাসন। 290 না কতগুলো শিশু মারা গেছে, আপনি আতঙ্কে দেশ ছেড়ে চলে গেছেন। আমি যাইনি। পার্থক্য তো আছে কিছুটা। আমি এখনো দেশে আছি, এখনো দেশে আছি। ঠিক আছে, আমার রাজনৈতিক প্রতিপক্ষ নুরুল হক নূর, তার আমি অনেক সমালোচনা করেছি। অনেক সমালোচনা কেন করেছি? আমাদের মধ্যে রাজনৈতিক বিবাদ শুরু হয়েছিল, সমালোচনা করেছি বিভিন্ন বিষয়ে, এবং আমি তার দ্বারা হামলারও শিকার হয়েছি। কিন্তু সে যত খারাপ হোক ভালো হোক, 24-এর আন্দোলনের একজন হিরো সে। আমি যেরকম কষ্ট করেছি, তাহির ভাই যেরকম কষ্ট করেছে, নূরও এরকম কষ্ট করেছে। যে মানুষগুলোকে সে দালাল বানানোর চেষ্টা করছে, এই 2জন মানুষ, এরা প্রত্যেকেই রাজপথের লড়াকু সৈনিক। সেটা খসরু ভাই হোক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক, শিমুল বিশ্বাস হোক, অথবা সালাউদ্দিন হোক, জামাতের নায়েবে আমির তাহির ভাই হোক বা আমি হোক, আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকেই নিপীড়িত। একটা মানুষ দেখান যেই মানুষটা ক্ষতিগ্রস্ত না এবং তাকে এই 2জন রয়ের দালাল বানাইছে। দেখান, আসেন হিসাব করেন। যে কয়জন মানুষকে রয়ের দালাল বানাইছে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি, আমাদের রক্ত ঝরছে, গুলিবিদ্ধ হয়েছে। আমি দেখাক একটা মানুষকে যাকে রয়ের দালাল বলছে কিন্তু সে ক্ষতিগ্রস্ত না, দেখাক। তো এভাবে মানুষকে সম্মানহানি করা যায়। পিনাকি দাদার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার আমি যেটা ফরকাস্ট করেছি, উনি তারেক রহমানের জায়গাটাতে হাত দেন নাই। এছাড়া আপার লেভেলের সকল নেতাকে একটা 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 করে রয়ের দালাল হিসেবে প্রমাণ করেছেন। সবাইকে সবাইকে অন্তত 90%কে রয়ের দালাল। তাহলে একটা দলে 90%কে রয়ের দালাল বানায় দিলে ওই দল থাকে কি বলেন? কি থাকে? ঠিক আছে, তো এগুলো বলতে গিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ারে হুমকি আসছে যে আমি আর রাজনীতি করতে পারবো না, আমার কাছ থেকে আর কেউ আম কিনবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সারাক্ষণ বলে তোর আম কিনতাম না, তোর আম কিনতাম না, তোর আম কিনতাম না।
তো আল্লাহ আমাকে খাওয়াইছে, আজকেও আমি ভাত খেয়েছি, নিজে রান্না করে ভাত খাইলাম এখনই। হ্যাঁ, খেয়ে এই যে একটা লাইভ করছি। তো এইভাবে আপনারা বন্ধ করেন এগুলো, আপনাদের প্রতি অনুরোধ, এটা করবেন না, ঠিক আছে? এটা করবেন না। আপনাদের অনেক মেধা, অনেক প্রজ্ঞা, আপনাদেরকে সারাক্ষণ নানা মানুষ বুদ্ধি পরামর্শ দেয়, আমাদেরকে দেয় না ওইভাবে। অত যুক্তি আমাদের মধ্যে নাই, অত বুদ্ধি করে আমরা বলতে পারি না। লাইট, ক্যামেরা, অ্যাকশন আপনাদের মতো আমাদের হয় না। কথা বলার সময় পাশ দিয়ে সুন্দর একটা স্ক্রিন ওঠে, লেখা টক 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 করে উঠছে, একটা ভিডিও আসছে, একটা ছবি আসছে। আমাদের ভিডিও কখনো এরকম হবে না। আপনাদের মতো করে ওই প্রতিযোগিতায় আমি কখনো পারবো না। কিন্তু অনুরোধ যে আজকের পর থেকে এগুলো করবেন না, ঠিক আছে? কোনো এভিডেন্স নাই, কোনো ডকুমেন্টস নাই। খসরু ভাই কি অমিত শাহর কাছে গেছে নাকি? হ্যাঁ, অমিত শাহর কাছে গিয়ে একটা চেয়ারে বসতেছে, হেলে সেখানে একটা ছবি তোলা হয়েছে। এই তো অমিত শাহর সাথে মিটিং করেছে। আমি পিনাকি দাদাকে বলি, আপনি যদি বিএনপির মতো একটা বড় দলের চেয়ারম্যান হতেন, আপনি ভারত নামে দেশের সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ রাখতেন না, তাই তো? বা জামাত ভারতের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রাখে না। এনসিপি একটা নতুন দল, এই যে বিক্রম মিস্ত্রি আছে না, আসলো যখন, এনসিপি ছোট্ট একটা দল, তারা 7 জন বিক্রম মিস্ত্রির সঙ্গে গোপন বৈঠকে বসলেন। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।